দীর্ঘ 12 বছর পর অনাকাঙ্ক্ষিত মানুষটার সম্মুখীন হব ভাবিনি আমি। মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি একটু বাজারে যাচ্ছিলাম, টুকটাক কেনাকাটা করতে হবে। কিন্তু পথের মধ্যেই আমার প্রাক্তন স্বামীর দেখা পেলাম। হে মা, প্রাক্তন কেন বলছি, সে এখনও আমার স্বামীই আছে, শুধু দূরত্বটা বেড়েছে। তার সাথে আমার ডিভোর্স হয়নি, তাও সমাজের কাছে এখন আর আমি তার স্ত্রী নই। আমি এই মুহূর্তে নিলয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছি। নিলয় আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবেনি দীর্ঘ 12 বছর পর এভাবে আবার আমাদের দেখা হবে। যেমনটা আমি অবাক হয়েছি, হয়তো সেও হয়েছে। সুপ্তি, তুমি? নিলয়ের প্রশ্নে আমার ঘোর ভাঙে। আমি তাকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে যেতে নিলে আমায় বাধা দেওয়ার জন্য নিলয় আমার সামনে এসে দাঁড়ায়। সুপ্তি, তুমি আমাকে এভাবে ইগনোর করে চলে যাচ্ছ কেন? আপনি কিছু বলবেন আমায়? আমার প্রশ্নের বিপরীতে নিলয় অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। খানিকক্ষণ নীরব থাকার পর বলে ওঠে, তুমি আমার সাথে অপরিচিত মানুষের মতো ব্যবহার করছো কেন সুপ্তি? আমরা বুঝি পরিচিত? তুমি এসব কি বলছো? তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আমি তাচ্ছিল্য হেসে বললাম, আপনাকে চিনে আমার লাভ কি? তুমি এখনো আমার স্ত্রী আছো সুপ্তি, আমাদের বিচ্ছেদ কিন্তু হয়নি। নিলয়ের কথার বিপরীতে আমি বেশ শব্দ করে হেসে দিলাম। তো ডিভোর্স হয়নি বলে এখন আমায় নিজের স্ত্রী ভাবতে শুরু করে দিলেন নাকি? যা সত্যি তাই তো বললাম, তোমাকে এখনো আমি ডিভোর্স দিইনি। আমি চেয়েছিলাম তুমি আমার কাছে থাকো, কিন্তু তুমি নিজেই তো চলে এলে সব কিছু ছেড়ে। আমি নিজের কিছু ছেড়ে চলে আসিনি, যা ছেড়ে চলে এসেছি তা তো কখনো আমার নিজের ছিলই না। এখানে আমার দোষটা কোথায় একটু বলবে প্লিজ? তুমি হয়তো ভুলে গেছো নিলয়, আমি 12 বছর আগেও তোমায় কোনো দোষ দিইনি, এমনকি এখনও দিচ্ছি না। তোমাকে তোমার মতো করেই ছেড়ে দিয়েছি। এবার তুমি নিজের রাস্তায় যাও, আমার কাজ আছে। স্ত্রী সন্তান নিয়ে ভালো থেকো, এই কামনাই করি। আসছি আমি। নিলয়ের সামনে থেকে যথাসম্ভব পালানোর চেষ্টা করছি আমি, না হলে যে কোনো মুহূর্তে আমার অক্ষি যুগল থেকে জল গড়িয়ে পড়বে। আমি নিলয়কে আমার চোখের জল দেখাতে চাই না। এই মানুষটা আমাকে কখনো বোঝেইনি, কখনো না। আমার কোনো সন্তান নেই সুপ্তি, তুমি হয়তো জানো না, শ্রেয়া কোনোদিন মা হতে পারবে না। কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই আমি অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে রইলাম। শ্রেয়া মা হতে পারবে না মানে? শ্রেয়া সম্পর্কে আমার দুঃসম্পর্কের মামাতো বোন। ওর আগের স্বামীর সাথে ওর কখনো মিল ছিল না, সব সময় মনোমালিন্য লেগেই থাকতো। এইভাবে প্রতিনিয়ত ঝগড়ার কারণে একদিন তাদের ঝগড়ার মাত্রাটা এতটাই বেশি হয়ে যায় যে তাদের সম্পর্কটাও ডিভোর্স পর্যন্ত করিয়েছিল। তাই পরবর্তীতে তাদের মিউচুয়াল ডিভোর্সও হয়ে যায়। মামা তারপর শ্রেয়াকে অনেক জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু শ্রেয়া সব সময় না করে দেয়। বলতো এখনও বিয়ের জন্য তৈরি নয়, সময় হলে ও নিজেই মামাকে বলবে। কিন্তু তখন আমি ওর মনস্কামনা বুঝতে পারিনি যাকে ছোট বোনের মতো দেখে এসেছি সব সময়, সে কোনোদিন আমার সাজানো গোছানো সংসারটায় হানা দিতে পারে। সেদিন বুঝতে পারিনি ওর টার্গেট আমার স্বামী ছিল। অতীত থেকে আবার বাস্তবে ফিরে এলাম। আবার নিলয়কে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছিল, কেন ও মা হতে পারবে না? নিলয় কিছুক্ষণ চুপ করে থেকে তারপর আবার রাস্তার দিকে তাকিয়ে বলে, শ্রেয়া আগে থেকে মা হওয়ার ক্ষমতা ছিল না, এটা নিয়ে তার স্বামীর সাথে প্রতিনিয়ত ঝগড়া হতো, এই জন্যই তার স্বামী তাকে ডিভোর্স দেয়। কই, আমি তো কিছু জানতাম না এসব। তুমি জানতে না? শ্রেয়া আগে থেকে তোমাকে কিছু বলেনি? আমাকে জানালে আমি বিয়েটা করতাম নাকি, সেই ভয়ে হয়তো সে আমাকে বলেনি। আমি 2 মিনিটের মতো নিলয়ের দিকে তাকিয়ে থাকি। ওর মুখটা দেখে মনে হচ্ছে বহু কষ্ট মনের মধ্যে পুষে রেখেছে। সন্তানহীন দুনিয়াটাই তো ব্যর্থ। আরেকটা বিয়ে করে নিতে। সবাই তো আর শক্তি হয় না। আমি কিছু না বলে চুপ করে থাকি। আমার চুপ থাকার মাঝেই নিলয় বলে ওঠে, বাড়ি ফিরে চলো সুপ্তি। বাড়ি? কার বাড়িতে ফিরে যাব আমি? তোমার বাড়ি, তোমার সংসার তোমারই আছে। তুমি বাড়িটাকে যেমনভাবে সাজিয়ে রেখেছিলে তেমনই আছে। আমি শ্রেয়াকে নিয়ে সেই বাড়িতে থাকি না, তোমার সংসারে আমি শ্রেয়াকে ঢুকতে দিইনি সুপ্তি। নিলয়ের কথা শেষ হতেই আমি এবার অট্ট হাসিতে মেতে উঠলাম। হাসতে হাসতে একটা সময় আমার চোখের কোণে নোনতা জলের অস্তিত্ব অনুভব করলাম। না, বেহায়া চোখের জলগুলোকে আর আটকাতে পারলাম না। বাড়ির কথা বললে না নিলয়, আমি তো তোমার বাড়ি চাইনি, তোমাকে নিয়ে সুখে সংসার করতে চেয়েছিলাম। কিন্তু তুমি কি করলে, আমার সংসারটাকেই ভাগ করে দিলে। আরে একটা মেয়ে তার স্বামীর কাছে ঘর বাড়ি এসব কিচ্ছু চায় না, চায় সারা জীবন তার স্বামী যেন তারই থাকে। তুমি এসব কিছু বুঝবে না নিলয়, বুঝলে সেদিন শ্রেয়াকে বিয়ে করতে না। তুমি বারবার এক কথা কেন বলছো? কি বুঝতে পারিনি আমি? আমি এবার হাতের মোবাইলটায় সময় দেখে নিলাম।
এখন আর এসব বুঝে কোনো কাজ নেই। যখন বোঝার দরকার ছিল তখনই বুঝতে পারোনি, এখন বুঝে কী লাভ? ছাড়ো এসব, ওপরওয়ালা যেন তোমায় ভালো রাখে সেই প্রার্থনাই করি। দাঁড়াও সুপ্তি, সেদিনও তুমি বলেছিলে আমি এসব বুঝবো না। আমি কি বুঝবো না? আচ্ছা বেশ, ধরো আমি আর তুমি এখন সংসার করছি, সুখে শান্তিতে চলছে সব কিছু, কিন্তু একদিন আমি তোমার সামনে অন্য একটা পুরুষের হাত ধরে এসে যদি বলি সে আমার স্বামী, সেটা কি তুমি মেনে নেবে? তুমি কখনোই এমনটা করতে পারতে না, আর তুমি কখনোই এমনটা করতেও পারবে না। এইটুকু বিশ্বাস আছে আমার তোমার ওপর। আরে তুমি প্র্যাকটিক্যালি ভাবো না, আর বিশ্বাসের কথা বলছো? আজ কি করে পারছো তোমার ওই মুখ দিয়ে আমার ওপর বিশ্বাসের কথা বলতে, যেখানে বিশ্বাসের বিটাও অবশিষ্ট নেই? আমার প্রশ্নের বিপরীতে নিলয় কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, হয়তো বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। শোনো নিলয়, সেদিন কেন তোমার সংসার ছেড়ে চলে এসেছি আজ তোমায় বলি। বাঙালি নারী সব কিছু সহ্য করতে পারলেও নিজের স্বামীর পাশে অন্য নারীকে সহ্য করতে পারে না, যেমনটা আমিও পারিনি। শ্রেয়া অসহায় একটা মেয়ে ছিল, তাই আমি ওকে বিয়ে করি। ভেবেছিলাম তোমার মামাতো বোন, তোমরা একসাথে ঠিক মানিয়ে গুছিয়ে নিতে পারবে। সতীনের সংসারে মানিয়ে গুছিয়ে চলা? তা দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তোমার সংসার কেমন চলছে? নিলয়ের চোখে এবার জল চিকচিক করছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। নিলয় কাঁদছে, কিন্তু কেন? শ্রেয়া তোমার মতো নয় সুপ্তি, ও এটা সেটা নিয়ে সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে। আমার সংসারে বিন্দু মাত্র শান্তি নেই। ভাগ্যের ওপর কারো হাত থাকে না নিলয়, যেখানে তুমি নিজেই নিজের। বলতে গিয়ে থেমে গেলাম। থাক না কিছু অব্যক্ত কথা। নিলয়, তোমাকে একটা কথা বলার ছিল, ভেবেছিলাম বলবো না, কিন্তু এখন ভাবলাম তোমার সেটা জানার অধিকার আছে। কি বলো? তোমার একটা মেয়ে আছে নিলয়। নিলয় আমার কথা শুনে উত্তেজিত হয়ে গেল। মেয়ে? আমার মেয়ে? তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে শান্ত হও, বলছি আমি। তোমার বাড়ি থেকে যখন চলে আসি তখন আমি প্রেগনেন্ট ছিলাম, কিন্তু আমি এসবের কিছু জানতাম না। পরে যখন জানতে পারি ভেবেছিলাম তোমার কাছে যাব, আমার সন্তানের জন্য হলেও যাব। আবার ভেবে দেখলাম যেখানে স্বামী নেই আমার নিজের, সেখানে আমার সন্তানের জায়গা থাকবে কোথায়? আমার মেয়ে আছে আর আমি জানি না? তুমি আমাকে এইসব জানানোর কি একবারও প্রয়োজন মনে করোনি? আজ তুমি 12 বছর পর এসে বলছো আমার মেয়ে আছে, আমার সন্তান আছে। জানার অধিকার তো আমার ছিল। বলো সুপ্তি। হয়তো ছিল, কিন্তু সে অধিকার তুমি নিজেই হারিয়েছো। ও, আর একটা কথা, তুমি চাইলে মাঝে মাঝে তোমার মেয়ের সাথে দেখা করে যেতে পারো, তবে মেয়েকে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা করো না, তার ফল কিন্তু ভালো হবে না। তুমি ওর বাবা, তাই এই ব্যাপারটা তোমাকে জানিয়ে দিলাম। ওর নাম কি রেখেছ? নীলা। আমার নামের সাথে মিলিয়ে রেখেছ, তাই না? হয়তো। আজ আসি, পিছনে গলিতে আমার বাড়ি, সময় হলে এসো মেয়েকে দেখতে। নিলয় এবার আমার হাতটা ধরে বলল, আমি এখনই যাব সুপ্তি, আমি এখনই যাব। আমি আমার মেয়ের কাছে এখনই যাব। চলো না সুপ্তি, আমাদের মেয়েকে নিয়ে আমাদের বাড়ি চলো। আমি নিলয়ের কাছ থেকে হাতটা সরিয়ে নিলাম আর বললাম, সে আর সম্ভব নয়, আমি সেখানে কখনো যাব না। মেয়ে এখন স্কুলে, ইচ্ছে হলে অন্য সময় এসো মেয়েকে দেখতে। নিলয় আমায় অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু নিলয়ের কথার অপেক্ষা না করে আমি আমার গন্তব্যে হাঁটা ধরি। পেছনে ফিরে একবারও তাকাইনি, পেছনে তাকানোর প্রয়োজন বোধ করিনি। সেখানে কিছুই নেই, কার জন্য পিছন ফিরে তাকাবো? নিলয়ের জন্য, কিন্তু সে যে আমার নয়, আর সে কখনো আমার ছিলও না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যালো, কে? মা, আমি নীলা বলছি। কোথায় তুমি মা? কখন আসবে? হ্যাঁ রে নীলামা, আমি এক্ষুনি আসছি। আমি অনেকক্ষণ থেকে স্কুল গেটে দাঁড়িয়ে তোমার অপেক্ষা করছি, তাই দারোয়ান কাকু তার মোবাইলটা দিয়ে তোমাকে ফোন করতে বললো। এই তো মা, আমি চলে এসেছি, আর 2 মিনিট। ঠিক আছে, আসো, রাখছি। আচ্ছা মা, আর শোন, গেটের ওখান থেকে কোথাও যাবি না, আমি এক্ষুনি চলে আসছি। ঠিক আছে। ফোনটা কেটেই তাড়াতাড়ি করে ছুটলাম মেয়েকে আনতে, কারণ আমার কাছে নিলয়ের দেওয়া একমাত্র স্মৃতি আমার মেয়েটাই, তাই তো তাকে ফুলের মতো করে আগলে রাখার চেষ্টা করি।